দুজনের মধ্যকার পিনপতন নীরবতা কাটিয়ে তীব্র মুখ তুলে তুরের চোখের দিকে তাকিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় ওর ভেজা চোখে। তুর বড় বড় শ্বাস ফেলে কিছুক্ষণ ওভাবেই তীব্রর বাহু বন্ধনে থাকে। চোখ এখনো বন্ধ। এতক্ষণ পর যেন বুঝতে পেরেছে যা ঘটেছে তা ওর অবচেতন মনের খেয়াল নয়। ওর সামনে সত্যি তীব্র। এই ছোঁয়া, এই অনুভূতি, এত আবেগ না মিথ্যে, না কল্পনা। সবটাই বাস্তব। এতক্ষণ পর ও চোখ মেলে। আস্তে আস্তে তাকায় তীব্রের চোখের দিকে। তীব্র অপলক চাউনিতে দেখছে তুরকে। পরিবেশ, পরিস্থিতি আর ঘটে যাওয়া ঘটনাগুলো এতক্ষণ না বুঝলেও এবার যেন তা বোধগম্য হচ্ছে। সব কিছু বদলেছে। সময়, পরিস্থিতি, চাওয়া পাওয়া, লেনা দেনা, জীবনের মানে, এমনকি তার গতিপথ। কিন্তু ভালোবাসার সেই আবেগ, উন্মাদনা, দিশাহীন অনুভূতির সামান্য ব্যতিক্রম হয়নি। তীব্র আগের মতোই আছে। চেহারা, ঠোঁট আর সেই ভয়ঙ্কর দৃষ্টির নীরব চাউনি। যেই চাউনি শুধু তুরকে ঘিরে। কিন্তু বলা হয়েছে 5 বছরে বদলে গেছে অনেক কিছু। তীব্র আগের মতো হলেও সেই তুর আর আগের মতন নেই। থাকবেই বা কি করে, নদীও যে নিজের গতিপথ পাল্টায়। সেখানে তুর তো মানুষ। তীব্রের ভয় যে চুপসে যাবে, ভালোবাসা বা রাগের যে কোনো ছোঁয়ায় কাতর হবে, হাজারো অভিমান জমে থাকার পরেও তাকে নিজের থেকে দূরে সরাতে ব্যর্থ হবে। হারিয়ে যাবে অনুভূতির স্পর্শে। এটা ভাবাটা নিছক বোকামি। সেই তুর আর নেই। হ্যাঁ, বদলে নিয়েছে নিজেকে। এখন আর ইচ্ছে করে না কারো বুকে মাথা দিয়ে ঘুমাতে। চায় না মাথায় বিলি কেটে কেউ ওকে ঘুম পাড়াক। কেউ ওর কেয়ার করুক। ভাবুক ওর কথা। মানিয়ে নিয়েছে নিজের বর্তমান জীবনে। অগোছালো হলেও এটাই ওর গোছানো জীবন। এই জীবনে খুশিও। ফিরতে চায় না স্বাভাবিক জীবনে। তাহলে কেন এসেছে তীব্র? তখন অভিমানে চাইত না। আর এখন প্রয়োজনবোধ করে না। ভালো আছে। নিজের দুনিয়ায়, নিজের খুশিতে, নিজের মতো করে গুছিয়ে নিয়েছে নিজেকে। যদিও সেটা অন্ধকার জগৎ। বস্তুত তুরের কাছে সেটাই জীবনের মানে, বাঁচতে চায় ও নিজের জগৎ নিয়ে। কিন্তু তবুও কেন কণ্ঠস্বর বেইমানি করছে? শব্দদ্বয় যেন বেরোতেই চাইছি না। বারবার আটকে আসছে। তুর চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। গভীর নিঃশ্বাস নিয়ে প্রকৃতি থেকে শক্তি সঞ্চয় করতে চাইছে। হাত মুঠ করে দুটো ঢোক গিলে নিল। নিঃশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। তুর নিজের চোখটা খুলে তীব্রের দিকে তাকায়। এতক্ষণ যে মুখে মোহনীয়তার কাতরতা বিরাজ করছিল কিছুক্ষণের ব্যবধানেই তা কঠোরতার রূপ নিতে বিলম্ব করল না। শান্ত গলার প্রশ্ন, কেন এসেছেন এখানে? কণ্ঠের স্থিরতা তীব্রকে ধোঁকা দিতে পারেনি। শান্ত ভঙ্গির কঠোরতা তীব্রের কাছে স্পষ্ট। একটুও বিচলিত হল না। তুরকে সে চেনে। এতদিন পর তুর যে তার জন্য বরমাল্য নিয়ে অপেক্ষায় থাকবে না, সেটা তার অজানা নয়। কিন্তু অভিমানের পরিমাণ কতটা সেটা মাপতে হবে। তাই মুখে প্রশান্তির আভা ফুটিয়ে নিচের দিকে চোখ বুলিয়ে আবার ওর চোখে চোখ রাখে। কেন এসেছি? কিছুটা থেমে, এখানে এসেছি কেন জানি না। কিন্তু এসে বুঝলাম কেন এসেছি। তুর আগের মতোই ওর দিকে দৃষ্টি দিয়ে আছে। চোখের গভীরে হারাতে চাইছে না, বরং তার পরিমাপ করার চেষ্টা করছে। এই মুহূর্তে সামনে থাকা ব্যক্তিটির মনকে উপলব্ধি করার অভিপ্রায় আছে। তীব্রের চোখের দৃষ্টি লক্ষ্য করে নিজেকে একবার দেখে নিল। নিজেকে সেই রূপেই আবিষ্কার করল যে রূপে তাকে চায় তীব্র। কিঞ্চিত ভ্রু কুঁচকাল। পরক্ষণেই স্বাভাবিক করে নেয় নিজেকে। অদ্ভুত এক আনন্দ জাগে মনে। ভাবতেই কেমন জানি লাগছে। না বুঝেই তীব্রকে বোকা বানিয়ে দিয়েছে আজ।
তীব্র যেমন ভাবছে সে তেমন নয়, আর না নিজেকে সেভাবে প্রকাশ করতে চায়। এতদিনে এইটুকু বুঝতেই পেরেছে, কাউকে কষ্ট দেওয়ার সহজ উপায় তার এক্সপেকটেশন নষ্ট করা। তীব্র যদি জানে ও যেটা দেখছে সেটা সত্যি নয়, তখন দেখে বুঝতে পারল তীব্র চাইছে ও যেন রাগটা প্রকাশ করে, কিন্তু তা হচ্ছে না। রাগের বহিঃপ্রকাশ মানেই মনের ক্ষোভগুলো মিয়ে যাওয়া, আর তার ফল যদি তীব্র পায় তাহলে তো কোনো অবস্থায় না। নিচের দিকে দৃষ্টি রাখা ভাবান্বিত তুরকে দেখে তীব্র কিছুটা শান্ত হয়েই আবার জিজ্ঞেস করে, কি হলো তুর? চুপ করে আছো যে? ওর কথায় রাগ করার বিন্দুমাত্র চিহ্ন প্রকাশ করল না। নিচের দিকে থাকা চোখ দুটো কিছুটা ভাবনার ভঙ্গিতে ভ্রু কুঁচকে তাকায় সামনের মানুষটির চোখের দিকে। চোখে চোখ পড়তেই নামিয়ে নেয়। অস্বস্তি হচ্ছে, অস্থির লাগছে, কিন্তু না প্রকাশ করলে চলবে না। সামনের জন অন্য কেউ নয়, তীব্র। ওর সামান্য বলার ধরনেও নিজের কার্য হাসিল করার মতো সামর্থ্য সে রাখে। অতি সতর্কতায় একটা দীর্ঘ নিঃশ্বাস টানে, শব্দহীনভাবে গলা পরিষ্কার করে এদিক ওদিক দৃষ্টি দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে। ফের আবার চোখের দিকে তাকায়। স্পষ্ট গলার স্বাভাবিক ভঙ্গিমাতে তাচ্ছিল্য নিয়ে ছোট করে বলে, আসছি। ওর এমন তাচ্ছিল্যের উদাসীন কথাটা যেন তীব্রর কানে বাড়ি খায়। কেমন যেন নিতে পারল না তুরের এই উদাসীন মনোভাব। তুরের স্বাভাবিকভাবে এই রিয়েক্ট করার কথা না, কিন্তু তুর কোনো কথা না শুনেই ওকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু আটকে যায়। তীব্রের বাম দিক দিয়ে যাবার কারণে ওর ডান হাতটা ধরে ফেলে। তুরের প্রচণ্ড রাগ লাগে, কিন্তু চোখ বন্ধ করে শ্বাস নিয়ে আয়ত্তে আনে নিজের আবেগ। পিছনে ফিরতেই দেখে তীব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুর স্বাভাবিকভাবে হাত ছাড়াতে চাইলে তীব্র ওকে এক টানে বুকের মাঝে নিয়ে তুরের বাহু উঁচু করে নিজের সাথে মিশিয়ে নিয়ে রাগটাকে সামলে শান্ত গলায় বলার চেষ্টা করে, জানি আমার উপর রেগে আছো, সেটা স্বাভাবিক, তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। অধিকার আছে তোমার, চেয়ে বা না চেয়ে তোমার থেকে অনেকগুলো বছর দূরে থেকেছি। রাগ বকো যা ইচ্ছে করো, কিন্তু প্লিজ এভাবে ইগনোর করো না। তোমার রাগ মানিয়ে নিতে পারলেও ইগনোরেন্স নয়। এটা শুনে তুর শান্তভাবেই জবাব দিল, আমি আপনার উপর অযথা রাগ করতে যাব কেন? কোনো রাগ নেই আপনার উপর, ভুল ভাবছেন আপনি। কথাটা শুনে তীব্র আরও রেগে যায়। রাগ বিস্ময় উভয়ই ফুটে উঠেছে ওর চোখে। তবুও তীব্র নিজেকে শান্ত রাখার চেষ্টায় বলল, আমাকে রাগিও না তুর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার সহ্যের পরীক্ষা নিও না। তুর নিজের ভাব অপরিবর্তিত রেখে আলতো হাসি ফুটিয়ে বলল, আমি আপনাকে কিছুই বলছি না। সেখানে আপনাকে রাগানোর প্রশ্ন আসছে কোথা থেকে? আর আপনার কি হচ্ছে সেটা আপনার প্রবলেম, নট মি। তুর প্রচণ্ড রেগে আরও জোরে চেপে ধরে তুরের বাহু। কিছুতেই হজম করতে পারছে না। এদিকে বাহুতে ব্যথা পাচ্ছে তুর। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন রায়হান, আমাকে যেতে দিন, ব্যথা লাগছে আমার। তুরের কথায় পাত্তা দিল না ও। কিন্তু তুরের মুখে ডক্টর রায়হান ডাকটা বিষের চেয়েও বিষাক্ত লাগছে ওর কানে। আরও জোরে চেপে ধরে তুরের বাহু। আমি তোমার কাছে ডক্টর রায়হান কবে থেকে হলাম? তুর কঠোর গলায় জবাব দেয়, সব সময়ের জন্য। আপনার আসল নাম আমাকে বলেছিলেন কোথায়? যে আপনাকে সেই নামে ডাকব। যখন জেনেছি তখন অভ্যাসের কারণে বললেও এখন সেটা নেই। তুর তুমি কিন্তু আমাকে ছাড়ুন, যেতে হবে। তীব্র রাগে ওর মুখ নিজের মুখের একেবারে কাছে নিয়ে এসে বলে, আমাকে এভাবে ইগনোর করার পারমিট তোমাকে আমি দেয়নি। আমাকে ইগনোর করে কোথাও যেতে পারবে না। এবার আর তুর সহ্য করতে পারে না। প্রচণ্ড ব্যথা পাচ্ছে।
তাই ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তীব্রের চোখে চোখে রেখে বলতে শুরু করে, আপনাকে নোটিশ করার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, আর যে কোনো অযাচিত ব্যক্তিকে ইগনোর করাই শ্রেয়। তীব্রকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে ও আবার টেনে নেয়, নোটিশ করার কারণ খুঁজে পাচ্ছ না মানে? আমি। তীব্রকে বলার আগেই তুর নিজের ছটফটানি হামিয়ে নিজেই ওর শার্টের কলার ধরে বলে, হু আর ইউ? অবাক হয়ে চোখগুলো ছোট ছোট হয়ে আসে তীব্রের। বেশ অস্বস্তি নিয়ে তুরের প্রশ্নের উত্তর জানতে চায়। মানে? মানে? তুরের মাঝে আলাদা একটা জোর ফুটে উঠে, মানে হচ্ছে আপনি কে? আমার লাইফে আপনার পরিচয় কি? আমি বলার আগেই থামিয়ে দিয়ে বলে, সেই ব্যক্তি যে হাজবেন্ড হিসেবে আমাকে বোন করেছে অথচ তা জানতে দেয়নি, নাকি সে যে আমার অসুস্থতায় আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে? কোনটা? তুর কথাটা শুনেই তীব্রের হাত আলগা হয়ে আসে। তুর একটু দূরে সরে যায়। তীব্র ব্যাপারটা বুঝে সামনে এগোতেই তুর হাত দিয়ে থামিয়ে বলে উঠে, একদম না ডর আয়হান, ভুলে যাচ্ছেন আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন, আর ডিভোর্সের পর আমি আর আপনার লিগেল বোনের সামগ্রী নই। তুর আমার কথাটা শোন। কিচ্ছু শোনার নেই আমার। আপনি আমার সাথে যা যা করেছেন তারপরে নিজের মনে এটা ভেবে কোথাও না কোথাও সান্ত্বনা দিয়েছিলাম আপনি আমাকে যে কোনো অবস্থায় ছাড়বেন না, কিন্তু অসুস্থতার পর যখন সুস্থ হই তখন জানতে পারি আমার বর আমার অসুস্থতার জন্য ডিভোর্স দিয়ে দায়মুক্ত হওয়ার জন্য চলে গেছে। যদি এটা অসুস্থতার আগের সময় হতো তাহলে খুশি হতাম, কিন্তু সুস্থ হবার পর জানলাম নিজেকে ঠিক কতটা ছোট মনে হয়েছে বলে বোঝাতে পারব না। সবার মুখে এক কথা, তুর পাগল হয়ে গেছিল তাই তুরের বর ওকে ফেলে চলে গেছে। হাউ ফানি, তাই না? যা জানো না তা নিয়ে কথা বলো না তুর। এটা দেখে তুর মাথা নেড়ে নিজের বিরক্তি প্রকাশ করে ঠোঁট কামড়ে বলল, আপনি নিজের মিথ্যেটা ছাড়বেন না, তাই না? ওকে, বাট আমার কিছু শোনার নেই। আপনার সাথে সেদিনও থাকতে চাইতাম না, আর আজ তো থাকার কোনো মানেই নেই। আর এটা রাগ বা অভিমান নয়, ক্ষোভ। রাগ বা অভিমানের মানুষ আপনি নন। তুরের কথায় স্তব্ধ তীব্র। সত্যি কি তাই? আপনার সন্দেহ থাকলেও থাকতে পারে, কিন্তু আমার নেই। যদি তাই হতো তাহলে ফিরে আসতাম না। এইটা শুনে তুর থমকে যায়। নিজের মনে কিছু একটা আওড়ে নেয়। কি বলতে চাইছেন সেটা বোঝার মতো বোধ তোমার হয়েছে। তীব্রের কথায় তুর ওর কাছে যায়। জিজ্ঞাসুর দৃষ্টিতে ওর চোখে চোখ রেখে বলে, কেন এসেছেন আমি বলবো? তুরের কথার ধরন ভালো লাগছে না ওর। তুর ওর খুব কাছে চলে যায়। নিজের পাটা উঁচু করে দুহাতে পেঁচিয়ে ধরে ওর গলা। তুরের কার্যকলাপ কিছুই বোধগম্য হচ্ছে না। কি করতে চাইছে তুর? ও অস্বস্তির কণ্ঠে তুর বলতেই হুসস শব্দে থামিয়ে দিল তুর। প্লিজ কথা বলবেন না। নেশাক্ত কণ্ঠে কথাটা বলে গভীরভাবে তীব্রের গালে ঠোঁট ছোঁয়ায়। তীব্র হালকা নড়াতেই তুর বেশ জোরেই নখ বসিয়ে দেয় তীব্রের ঘাড়ে। সজোরে আঁকড়ে ধরে তীব্রকে। হঠাৎ খেয়াল করল তুরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিঃশ্বাসের শব্দ তীব্রের কানে স্পষ্ট। ওদিকে আঁচড়ে ঘাড় বেয়ে তাজা রক্ত বের হতে লাগল। তীব্র জমে গেছে তুরের এহেন আচরণে। কিছু বলতেও পারছে না। তুরের প্রতি এখন তার কি আচরণ প্রকাশ করা উচিত জানে না। ও দুয়েকটা ঢোক গিলে আবারও ডাকল, তুর। তখনই তুর কয়েকটা ছোট ছোট চুমো খেল তীব্রের গালে। তারপর গাল থেকে সরে তীব্রের চোখের দিকে তাকাল। কি হচ্ছে কারই যেন বোধগম্য না। তুর তীব্রেকে কাছে চাচ্ছে নাকি দূরে সরিয়ে দিতে চাচ্ছে কেউ জানে না। তীব্র রেগেও রাগ করার সুযোগ পাচ্ছে না। তুরের চোখের দিকে তাকাতেই অন্যরকম নেশা দেখতে পাচ্ছে, যেই নেশায় নিজেও হারিয়ে যাচ্ছে।
তীব্রের চোখের দিকে তাকিয়ে কথা বলার সুযোগ না দিয়েই হঠাৎ জড়িয়ে ধরে ওকে। এটা ওর জন্য ধাক্কা ছাড়া কিছু না, একদম গুটিসুটি মেরে বুকে লুকালো তুর। আগে যেমন ভয় পেলে লুকালো তেমন ভাবে। তীব্রের মনে হচ্ছে তুর যতটা না পারছে ততটা শক্ত করে জড়িয়ে নিতে চাইছে, পারে না, ওর ভিতর ঢুকে যায়। পিনপতন নীরবতার এই রোমাঞ্চিত পরিবেশের নীরবতা কাটিয়ে তুর নেশামিশ্রিত কণ্ঠ বলে উঠল, কি হল তীব্র, আপনার এতটা কাছে আমি, বুকের মাঝে মিশে আছি, আমাকে নিজের মাঝে আবদ্ধ করবেন না, জড়িয়ে নেবেন না। তীব্র কি করবে বুঝতে পারছে না। তুরের এই ক্ষণে ক্ষণে পরিবর্তিত স্বভাবের থেকে অপরিচিত ও। একবার রাগ, একবার অভিমান, আবার এই প্রণয়ী ডাক। কোনটা সত্যি? সবটা সত্যি হতে পারে না। এ তুরকে অবগত নয় ও, যার নখের কুনিও জানত, বড্ড অচেনা আজ সে। তুরকে নিজের মাঝে চায় ও। কিছুক্ষণ আগে যে তুরকে সে জোর করে নিজের আয়ত্তে নিয়েছিল স্বেচ্ছায় তার দান যেন গ্রহণ করতে পারছে না, আপন মনে হচ্ছে না। তার চাওয়া স্পর্শ করতে বাধ্য তাকে, কিন্তু কেন? প্রশ্নের জালে জড়িয়ে যাচ্ছে আজ সে নিজেই, কিন্তু উত্তর সব ধোঁয়াশায় পূর্ণ। হঠাৎ আবার তুরের সেই বিনয়ী কণ্ঠস্বর, কি হল তীব্র, ভালোবাসবেন না, টেনে নিবেন না নিজের কাছে? তুর আমি কিছুটা ইতস্তত গলায় কিছু একটা মনে করে বলার চেষ্টা করল, কিন্তু তুর বুক থেকে মুখ তুলে তীব্রের গালে এক হাত দিয়ে টেডি স্মাইল দিয়ে বলল, আমি জানি তীব্র, আপনি ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্ত, আর এটাও জানি আমি ছাড়া আপনি কোনোদিন অন্য কারো কাছে তা চাইবেন না। তার জন্য 5 বছর কেন 50 বছরও যদি লাগে। আপনার হৃদয়ের জমানো সমস্ত ভালোবাসা আমার জন্য সঞ্চয় করে রেখেছেন, শুধু আমাকে দেবার জন্য, তাই না? নিশ্চুপ তীব্র। তুরের প্রতি এই দুর্বলতাই ওর সমস্ত ক্ষতির কারণ, সেটা আজ তুর ওকে বলছে। হ্যাঁ, তুর ওর দুর্বলতাটাকেই ওর সামনে তুলে ধরেছে, তাও অত্যন্ত নিখুঁতভাবে। কি হল তীব্র, সত্যি বলছি তো আমি। আপনি তো বলেছিলেন ভালোবাসা নাকি ড্রাগসের মতো, নেশা হয় তাতে। ড্রাগস এডিক্ট্রেক না হলেও আজ আমি নেশাগ্রস্ত। হ্যাঁ তীব্র, নেশাগ্রস্ত আমি, বিগত কয়েক বছর ধরে। তার মানে আমিও ভালোবাসি আপনাকে, কারণ নেশাগ্রস্ত আমি। তুরের কথার আগামাথা মিলছে না, সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে। তীব্র, চলুন না ভালোবাসার খেলা খেলি, যেই খেলা আপনি কখনো খেলতেন আমার সাথে। আজ না হয় আমিও সেই খেলার ভাগীদার হব, তখন আপনার বন্দিনী হয়ে আর এখন একজন প্লেয়ার হয়ে। কথাটা শোনা মাত্রই তীব্র সজোরে ধাক্কা মেরে তুরকে নিজের থেকে সরিয়ে দিল। বিস্ময়ের শেষ সীমান্তে গিয়ে তাকিয়ে আছে তুরের দিকে। এমন অনেক কথা থাকে যে কথাগুলো শুনতে কাছে টানার হয়, কিন্তু বাহ্যিকভাবে সেই কথাগুলোর মানে অত্যন্ত জঘন্য হয়। ঠিক সেই কথা বলছে তুর। এসব কি বলছো তুমি তুর? তুরের শক্ত চোয়াল নরম করে সেই রহস্যময়ী হাসি ফুটিয়ে তীব্রকে বলে, বাহ রে, যে কারণে এসেছেন সেই কারণের কথাই তো বলছি। এই জন্যই তো এসেছেন আপনি, আমাকে দিয়ে। নিজের কথা শেষ করার আগেই ওর গালে সজোরে চড় বসিয়ে দেয় তীব্র। রাগে কাঁপছে শরীর। চোরটা এতটাই জোরে ছিল তুরের ঠোঁট কেটে রক্ত পড়ছে। তুর উঠে দাঁড়িয়ে বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের রক্ত মুছে তা তর্জনী আর বৃদ্ধা দিয়ে ঘষে তাকিয়ে বলে, খারাপ লাগছে শুনতে তাই না? কিন্তু এটাই সত্যি। আমি জানি না আপনি 5 বছরে নতুন কোনো বন্দিনী করেছেন কিনা, তবে এটা জানি আমাকে ছাড়া আপনি কাউকে মনের মতো পাননি। তীব্রের দিকে তাকালো, এম আই রাইট রায়হান? তীব্র অবাক হয়ে দেখছে ওকে। এ তার তুর নয়। আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে তুর বলে,
কারণ এত কিছুর পর দেশে ফিরে এমন করলে এর চেয়ে ভালো কিছু বলা যায় না। কিছুটা চুপ থেকে, আচ্ছা সে বাদ দিন, তা নিয়ে আমার আফসোস নেই। তোমার সত্যি এসব মনে হয়? আমি দেশে ফিরেছি এই জন্য যে নিজের লাইফে তোমার চেয়ে বেটার কাউকে পাইনি। এটা শুনে তোর শরীর দুলিয়ে হাসি দেয়, যেন তীব্র বর্ষর কোনো জোকস বলেছে। এটা ছাড়া অন্য কিছু ভাবার উপায় কি রেখেছেন? 5 বছর আগে অসুস্থ থাকা অবস্থায় ডিভোর্স দিয়ে গিয়ে এখন ভালোবাসার কথা বললে কি ভাববে পাবলিক? সিনেমার কাহিনীতেই কোনো যুক্তি নেই। বাংলা সিনেমার সোনালী যুগ নাকি? বিচ্ছেদ, বেদনা, মিল, কান্নাকাটি এমন কিছু ভেবেছিলেন নাকি? কামন তীব্র আপডেট হন। আপনাকে দিয়ে এমন আশা ছিল না। দুনিয়া পাল্টেছে, সাথে মানুষকেও। কেউ কারো জন্য বসে নেই। নিশ্চুপ তীব্র। ইউ নো দ্যাট। ডিভোর্সের পর যে কোনো সম্পর্ক অবৈধ। সেই হিসেবে আমাদের সম্পর্ক, যদিও তার কোনো মানে নেই। কারণ প্রথম থেকেই আমাদের সম্পর্কের লিগ্যাল দিকটাই ছিল না। সেই হিসেবে আমার চল ছাড়ুন, বিরক্তি প্রকাশ করে। ভালো লাগছে না আমার। আটকে যাচ্ছে তুরের কথা। কিছুক্ষণ চুপ থেকে করুণভাবে তীব্রর দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি আর সেই তুর নেই, যাকে আপনি রেখে গিয়েছিলেন। সে অনেক আগেই মারা গেছে। তাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করবেন না। নিজের মতো থাকেন, আর আমাকে আমারে মতো থাকতে দিন। তুর আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ওই অবস্থায় দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। এতক্ষণ ঘরে ছিল তীব্র। তুর চলে যাওয়াতে ধ্যান ভাঙে। তুর দাঁড়াও, শোন আমার কথা। তীব্র ওর পিছে গেটের বাইরে আসতেই দেখে তুর একটা সিএনজিতে উঠে চলে যাচ্ছে। তুরকে বারবার দাঁড়ানোর কথা বললেও তুর থামে না। ও কিছুটা দৌড়ে ধরতে পারে না ওকে। সিট বলেই রেগে হাঁপাতে লাগল। ভিতরে যেতেই ঋদ্ধর সামনে পড়ে যায়। ঋদ্ধ গাড়ির চাবিটা দেও। তীব্রকে উত্তেজিত দেখে ঋদ্ধ ভারী কণ্ঠে বলল, স্যার এতটা উত্তেজিত হবেন না, শান্ত হন। ঋদ্ধ তুর, সব জানি আমি। আপনার সাথে ওর দেখা হওয়ার পর কি হতে পারে ধারণা করতে পারি, কিন্তু আপনাকে আরও অনেক কিছু জানানোর আছে, যা আমি 4 বছরে ধরে আপনি জানতে চাইলেও বলিনি। তীব্র ঋদ্ধের কথা বুঝল না। সবকিছুই অস্বাভাবিক লাগছে। তুরের কথাটা না যতটা স্পষ্ট ছিল ঋদ্ধর কথা তার চেয়েও বেশি ধোঁয়াশা। ঋদ্ধ এমনভাবে বলছে যেন তুরের সাথে যাই হোক সবটাই ওর নখ দর্পণে ছিল। ও ছোট করে বলল, ঋদ্ধ। ঋদ্ধ নিচের দিকে তাকিয়ে চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তীব্রের দিকে তাকিয়ে বলল, স্যার কাল আপনাকে অফিসে যেতে হবে। আপনাকে কিছু দেখানোর আছে। কিন্তু প্লিজ স্যার আর কিছু জানতে চাইবেন না। কাল সব জানবেন। তীব্র আর কিছু বলার আগেই ঋদ্ধ চলে গেল। তীব্র কি হবে ভেবে না পেয়ে ভেতরে চলে গেল। পরের দিন, আজ কয়েক বছর পর নিজের কেবিনে এসেছে তীব্র। সবকিছু আগের মতোই আছে। এতটুকু চেঞ্জ হয়নি। যেমন রেখে গিয়েছিল তেমনভাবেই সব সাজানো। অফিসে আসা মাত্র পুরানো সব স্টাফের কৌতূহল বেড়ে গিয়েছে। পুরাতনদের সবাই তীব্রের সাথে কথা বলার জন্য বেশ উৎসুক। তীব্র সবার সাথে বেশ হাসিখুশি ভাবেই কথা বলেছে। তবে একটা ব্যাপার বুঝতে পেরেছে, নতুন পুরাতন সবার মাঝেই একটা চাপা উদ্বেগ। ও সেসবে পাত্তা না দিয়ে কেবিনে এসে বসে। ম্যানেজার আগের চেয়ে কিছুটা বেশি বয়স্ক মনে হচ্ছে। তিনি তীব্রকে যাবতীয় ব্যাপারগুলো বলছে, কিন্তু তীব্র অন্যমনস্ক হয়ে টেবিলে হাতের কনুই রেখে কিছু একটা ভাবছে। ম্যানেজারের কথার মাঝেই অন্যমনস্ক তীব্র বলে উঠল, ঋদ্ধ কই? হঠাৎ কথার মাঝে বাধা পড়ায় অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি।
কিছুটা অস্বস্তিতে বলে উঠেন, ও কোনো একটা ফাইল আনতে গিয়েছে, এখনই এসে পড়বে। তীব্র কিছু জিজ্ঞেস করবে তখনই দরজার পাশ থেকে ঋদ্ধর আওয়াজ পাওয়া যায়, মে আই। তীব্র ওদিকে তাকাতেই ঋদ্ধ কেবিনে ঢুকতে ঢুকতে বলে, কতদিন পর এই কথাটা বলার সুযোগ পেয়েছি। উফ অফ। তীব্র ওর হাতে একটা ফাইল দেখতে পায়। কোথায় গিয়েছিলে তুমি? আর ফোন বন্ধ ছিল কেন? বেশ গম্ভীরভাবে। কথাটা শুনে ঋদ্ধ পকেট থেকে নিজের ফোন বের করতেই দেখে ফোন সত্যি বন্ধ। ও সচকিত হয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, আসলে তাড়াহুড়ায় কখন ফোনটা অফ ছিল বুঝিনি। সরি। তীব্র ওর উত্তরে সন্তুষ্ট হল না। ভাবলেশহীনভাবে ওকে বলে ওর চোখ ঋদ্ধর হাতের ফাইলে পড়ে। ঋদ্ধ সেটা বুঝে ম্যানেজারকে ইশারা করতেই সে চলে যায়। ঋদ্ধ ফাইলটা তীব্রের দিকে এগিয়ে দেয়। তীব্র ফাইলটা হাতে নিয়ে ফাইল চোখ রেখে খুলতে খুলতে বলে, কিসের ফাইল এটা? ঋদ্ধ সোজা হয়ে গম্ভীর গলায় উত্তর দেয়, তোর ম্যামের বর্তমান বিএফ এবং তার ফুর্তির সকল প্রকার খরচের অ্যামাউন্টের ডাটা। কথাটা শুনে তীব্র থমকে যায়। ও ফাইল ছেড়ে ঋদ্ধর মুখের দিকে তাকায়। বেশ ঝাঝালো কণ্ঠে বলে উঠে, কি যা তা বকছ? মাথা ঠিক আছে তোমার? প্রচণ্ড রেগে দাঁড়িয়ে যায় ও। ঋদ্ধ মাথা নিচু করে বলে, আমি ঠিকই বলছি স্যার, বিশ্বাস না হয় নিজেই চেক করে দেখুন। তীব্র প্রচণ্ড রেগে গেছে। ও দাঁড়িয়ে থাকা অবস্থায় বাম হাতে ফাইল নিয়ে ডান হাত দিয়ে পৃষ্ঠা উল্টায় ঋদ্ধর দিকে তাকিয়ে। ফাইল দ্রুত চেক করতে গিয়ে চোখে যায় টোটাল অ্যামাউন্টের দিকে। সেখানে মোট 5,75,87,000 টাকার উপর জের টানা হয়েছে। আর তা তুরের নামে। এত বড় অ্যামাউন্ট তুরের নামে। অবিশ্বাস্য লাগছে। এত টাকা কিসে খরচ হয়েছে? পেমেন্টের তারিখগুলোর দিকে নজর যায়। 3.5 বছরের বিল এখানে। কোনটা চেক, কোনটা ক্যাশ, কোনটা আবার বিল আকারে জমা দেওয়া হয়েছে। কিন্তু তুরের এত টাকা কিসে লাগতে পারে? বিলের এন্ট্রিগুলো দেখতে কতগুলো ক্লাবের নাম আসে, কিন্তু তুরের নামে ক্লাব থেকে বিল কেন আসবে? তুরকে দেওয়া প্রপার্টির কাছে এই অ্যামাউন্ট কিছু না, কিন্তু তুরের হিসেবে এই অ্যামাউন্ট অনেক বেশি। এত টাকা ও কিসে খরচ করল? তাছাড়া যে মেয়ে ওকে সহ্য করতে পারে না, সে আর যাই হোক লোভে পড়ে এমন করবে না। এটা তুরের কাজ হতে পারে না। কিন্তু হিসেব তো মিথ্যে বলছে না। তাহলে কি ওকে ভুল বোঝানো হচ্ছে? কিন্তু তাতে কি লাভ? তীব্র ফাইলটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর চেঁচিয়ে বলে, এসবের মানে কি ঋদ্ধ? তোর এত টাকা নষ্ট কেন করবে? ঋদ্ধ শান্তভাবে নিচের দিকে তাকিয়ে বলে, উইয়ে বললাম নিজের বিএফআর ফুর্তি করতে গিয়ে নষ্ট করেছে। ঋদ্ধ প্রচণ্ড জোরে চিল্লিয়ে, তুমি ভুলে যাওয়া না কার সম্পর্কে কথা বলছ? ঋদ্ধ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলে উঠে, ক্ষমা করবেন স্যার, আমি আপনার বেতনে পোষা একজন স্টাফ, আর আমি আমার কাজেটাই করছি। তোর ম্যামের খরচের নামগুলো বলছি। এখন এটা যদি খারাপ শোনা যায় তাহলে তো আমার কিছু করার নেই। আপনার কোম্পানির সাথে জড়িত ভালো মন্দ সব কথা আপনার জানা দরকার। তীব্র চুপ করে আছে। এবার ঋদ্ধ নিজেই বলা শুরু করে, আপনি যাবার পর মেম 1 বছরের মাথায় সুস্থ হয়ে যায় ঠিকই, কিন্তু কিছু অসুস্থ মানুষের পাল্লায় পড়ে নিজেও তাদের দলে নাম লেখায়। নেশা করতে শুরু করে। মূলত নেশাই ছিল আপনার কাছ থেকে টাকা নেওয়ার মূল কারণ। কথায় আছে না, নেশা মানুষকে দিয়ে সবকিছু করাই, সেইটাই তোর ম্যামের সাথে হয়েছে। সে নেশা করে সবকিছু ভুলে গেছে। তবে আরেকটা ব্যাপার আছে যার কারণে সে এমনটা করেছে। তীব্র চেয়ারে বসে থুতনিতে ভর দিয়ে কথা শুনছে।
ঋদ্ধের কথার কারণ জানতে ও বলল, কি? ঋদ্ধ আবার বলতে শুরু করল, আপনাকে ছোট করা। হ্যাঁ, এটা বলার কারণও আছে। ম্যাম যদি চাইতো তবে সে কাউকে না জানিয়ে টাকা নিতে পারত, কিন্তু সে তা করেনি। আর সবচেয়ে মজার কথা হল, এই টাকার কোনো টাকাই তোর ম্যাম খরচ করেনি। সব টাকাই তার নামে তার সাথের মানুষগুলোর পকেটে ঢুকেছে। তার মাঝে একজন হচ্ছে রিদাম, যাকে সবাই তুরের বিএফ হিসেবেই জানে। কথাটা শুনেই তীব্র নিজের চোখ বন্ধ করে নিল। তবে স্যার, আমি সবকিছুর খবর রাখলেও এই খবরটা রাখতে পারেনি রিদাম আসলেই ওনার বিএফ কিনা, বা ওদের মধ্যে অ্যাডজেক্টলি কি সম্পর্ক। তবে রিদাম ছেলেটার ব্যাপারে যা জেনেছি, ছেলেটা একটা প্লেবয়। কত শত মেয়ের সাথে সম্পর্ক তার ইয়াত্তা নেই। সে নাকি তোর ম্যামকে বিয়ে করতে চায়। এখন কি কারণে তা জানি না, টাকার কারণে নাকি অন্য কারণ। তীব্র সবটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ঋদ্ধের উদ্দেশ্যে প্রশ্ন করে উঠে, এসব কথা আমাকে আগে জানাওনি কেন? আপনার মনে আছে স্যার, 3 বছর আগে তাইয়ানের মারাত্মক অসুখ হয়েছিল, যার জন্য আপনি পাগল হয়ে গিয়েছিলেন। এটা সেই সময়ের ঘটনা। আপনি তাইয়ানকে বাঁচানোর জন্য এতটাই দিশেহারা হয়ে গিয়েছিলেন, কোনো কিছুর খেয়াল আপনার ছিল না। আমি যদি তখন এসব আপনাকে জানাতাম তাহলে আপনি আরও বেশি ডিপ্রেস হয়ে পড়তেন। কিন্তু তাইয়ানকে রেখে আপনি কখনোই আসতে পারতেন না, তাই তখন চেয়ে বলতে পারিনি। একটা দীর্ঘ শ্বাস ছাড়ে ঋদ্ধ। তীব্র নিজেও কথাগুলো ভেবে দেখে 3 বছর আগেই ও তুরের খবর নেওয়া বাদ দিয়েছিল। তুর সুস্থ হয়েছে জেনে অনেক ট্রাই করেছিল তুরের সাথে যোগাযোগ করার, কিন্তু ওর বাবা মায়ের জন্য পারেনি। বারংবার ব্যর্থ হয়েছিল। ওনাদের কথা ছিল তুর এখন ভালো আছে, ওকে দেখলে আবার পাগলামি করবে। তীব্র চেয়েছিল দেশে ফেরার, কিন্তু তার আগেই তাইয়ান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থা হয়েছিল যে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল সবাই। অনেক চেষ্টায় 1 বছর পর সুস্থ হয় তাইয়ান। মাঝে কেটে যায় 3 বছর। তুরের অবহেলা, ওর বাবা মায়ের নিজের সন্তানের ভালো চাইতে তুরের থেকে বারবার সরে যেতে বলা, তার উপর তাইয়ানের এই অসুস্থতা ক্লান্ত হয়ে গিয়েছিল তীব্র। তাই তাইয়ান যখন সুস্থ হল তখন ও ভাবল সত্যি সব বাবা মা সন্তানের ভালো চায়, তুরের বাবা মাও তুরের ভালো চাইবে। সত্যি ও যাওয়াতে তুর আবার অসুস্থ হয়ে যেতে পারে। তাই এক প্রকার রাগ, অভিমান, বেতৃষ্ণা থেকে ক্লান্ত হয়ে ও দেশে যাওয়া ক্যান্সেল করে দিয়েছিল। নিজের সন্তানের অসুস্থতায় সে সন্তান হারানোর ভয় বুঝেছিল। তাই তুরের বাবা মায়ের আর সেই ভয়টা দিতে চায়নি। আর কায়া দেখলে মায়া বাড়ে, তাই তুরকে নিজের মতো থাকতে দিয়ে তাইয়ানকে নিয়ে নিজের সুখ খুঁজতে চেয়েছিল ও। ঋদ্ধ যখন তুরের কথা বলতে চেয়েছিল তখন ওর কথাটা এই ছিল, ও এখন সুস্থ, তাই আমি চাই না ওর কথা শুনে নিজের কষ্টটা বাড়াতে। ওকে ছাড়া যখন সবাই ভালো থাকতে চায় তাহলে কি দরকার সবার জীবনে জোর করে এসে বিষিয়ে দেবার। থাক না সবাই তার মতো, আমি আমার মতো ভালো থাকব। তাছাড়া তাইয়ান ততদিনে অনেক বড় হয়ে গিয়েছিল, তাই ও চায়নি তাইয়ান ওকে কাঁদতে দেখুক, তাহলে ওর ছোট মনে দাগ লাগতে পারবে। আর তুর যদি ওকে মেনে না নেয় তখন তাইয়ানের মনে বিরূপ প্রভাব পড়বে। বাবা মায়ের ঝামেলা দেখার চেয়ে তা না জানাই ভালো। তুর যখন জানে না ওর ছেলের কথা দরকার নেই, তাইয়ানের ক্ষেত্রেও তাই। দুজনের টানাপোড়েনে বেঁচে থাকার চেয়ে একজনের ছায়ায় থাকাই ভালো। চাপা একটা অভিমানে জন্মেছিল তীব্রের মনে। এই ভেবে নিজের আবেগ আর সবার ভালোর কথা চিন্তা করে ও মায়া কাটানোর জন্যই তুরের খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু যখন বুঝতে পারে ও না থাকলে তাইয়ান বাঁচবে না, তাই ওর জন্য তুরের কাছে ফেরার সিদ্ধান্ত নেয়। কারণ তীব্রকে মারার চেষ্টা হয়েছে কয়েকবার, আর তাই ও বাধ্য হয়েছে নিজের ছেলের জন্য।
চায় না তাইয়ান ওর মতো একা জীবন কাটাক তাইয়ান। মা মারা যাওয়ার পর তো একাই ছিল সারা জীবন হোস্টেলে। বাবা না থাকার মতোই ছিল। চায় না তেমন কিছু তাইয়ানের সাথে হোক, কারণ ওর স্বজন না থাকলে ওর ছেলের তো আছে। তাহলে কেন নিঃসঙ্গতা দিবে ছেলের জীবনে? না চাইতেন ভিজে আসে ওর চোখ। তারপরের কথা তো আপনি জানেন। আপনি চাননি তুরের কথা জানতে, আর তাই জন্য আমিও বলিনি। সে দোষ আমার নেই, যদিও আমিও চাইনি। দায়বোধ থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার বারণে সে দায়বোধের প্রয়োজন মনে করিনি। তীব্র চুপ। এখন যা করবেন আপনার ইচ্ছে। অনেক তো ভুলের মাসুল দিলেন, আর কত? তবে নিতান্তই যদি তাইয়ানের মা হিসেবে ওকে চান তবে ভেবে দেখবেন। সত্যি কথা বলতে, ঋদ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠে, তুরকে এখন কই পাব? কিন্তু স্যার, তুরকে এখন কই পাব? খুব জোরে চিল্লিয়ে। ওর আওয়াজে কেঁপে উঠে ঋদ্ধ। সারস্যার উনি প্রচণ্ড রেগে ড্রাইভ করছে তীব্র। গন্তব্য তুর। তীব্রের জীবনের গতিপথটাই অদ্ভুত হয়ে গেছে। যেদিকে যেতে চায় না কেন ঘুরে ফিরে তার পথ শেষ হয় তুরের মাঝে। যতটা না অবাধ্য এই মেয়েটা তার চেয়েও কয়েকগুণ বেশি প্রয়োজন অনুভব করে। কিন্তু অনেক হয়েছে, তুরকে চাইতে চাইতে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে। জীবনের শেষ সীমা অবধি চেয়েছে, আর আজ ক্লান্ত হয়ে পড়েছে। অনেক হিসেবনিকেশ বাকি আছে তুরের সাথে, আজ তা মেটাতে হবে। জানতে হবে কি চায় তুর। আর পারছে না এই বোঝা মেনে নিতে। বড্ড হাঁপিয়ে উঠেছে ও। ওয়াদা করেছিল তাই দূরে থেকেছে। আজ ফিরেছে তাইয়ানের জন্য, কিন্তু যা শুনেছে তাতে কিভাবে তাইয়ানের মা হবে ভেবে পায় না ও। হঠাৎ করেই তীব্র গাড়ি থামায়। হ্যাঁ, ও সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে শামের ক্লাব। ঋদ্ধ ওকে এখানের ঠিকানা দিয়েছে। তীব্র রেগেই গাড়ি থেকে নামে। জানে না কেন এসেছে এখানে, কি চায় ও, তবুও এসেছে। হয়তো এইটা ভেবে সবার কথা মিথ্যে হবে, হয়তো যা শুনেছে সত্যি নয়। মনের কোণে এখনো ক্ষীণ একটা আশা আছে। মানুষ যতই খারাপ কিছু শুনুক না কেন, নিজ চোখে দেখা না হওয়া পর্যন্ত সে চায় সবার কথা মিথ্যে হোক। একটা মিরাক্কেল চায়, যাতে সবটা ঠিক থাকুক। ও তুরের উপর প্রচণ্ড রেগে থাকলেও এই দোয়াই করছে ওর ভাবনা যেন ভুল হয়। নিজের ভাবনা সঠিক করতে চায় না। মস্তিষ্ক সবসময় কমফোর্ট জোন চায়। তীব্র ও তাই। ও মিথ্যে সান্ত্বনা দিচ্ছে নিজেকে, যদি সবটা ঠিক হয়ে যায়। সেই আশায় এত সব ভাবনা চিন্তা করার পর তীব্র পা বাড়ায় ছাদে থাকা শামের ক্লাবের দিকে। তীব্র ছাদে যেতে তেমন বেগ পায়নি। এখানে কত মানুষই তো আসে। তীব্র ও তাই। তীব্র ক্লাবে গিয়ে আশপাশ দেখতে চাইছে। ক্লাবের পরিবেশ বাকি ক্লাবের মতোই। তখন তীব্রের কাছে একটা ছেলে এসে জিজ্ঞেস করে, এইখানে পুরনো বলে মনে হচ্ছে না, নতুন? তীব্র ছেলেটার দিকে কেয়ার না করেই আশপাশে তুরকে খুঁজতে লাগল। ছেলেটা ওর সামনে ডান হাতে তুড়ি বাজিয়ে বলল, হে ব্রো, কথা বলছো না যে? তীব্র এবার ছেলেটার দিকে তাকাল। হাফ প্যান্ট সাথে হাতা কাটা স্যান্ডেল গেঞ্জি। কোথায় কোথায় যে কানের দুল পড়েছে ইয়াত্তা নেই। হাতে তো মেয়েদের মতো কিসব পরে আছে। মাথার দুপাশে খালি, মাঝে মোরগের ঝুঁটির মতো কয়েকগুচ্ছ চুল। বোঝাই যাচ্ছে এটা মোরগের বংশভূত কোনো মানুষরূপী প্রাণী, যে ওর সামনে বলছে মেহা, যার সাথে তীব্রের কথা বলার ইচ্ছে নেই। ও বিরক্তির ভাব প্রকাশ করল, কিন্তু প্রাণীটা মেভি তীব্রের কথা বুঝতে পারেনি, তাই ছেড়ে হাম্বা ডাকা শুরু করেছে। হে ব্রো, তুমি কি আমার কথা শুনতে পারছো না?
আমি ছাড়া এইখানের সদস্য হতে পারবে না। সো রেসপেক্ট মি। এবার আর তীব্রের সহ্য হল না। জোকারের কাজ সবসময় মজা লাগে না। সো ছেলেটা না সরার কারণে তীব্র একটু কপালে আঙুল দিয়ে স্লাইড করে নিজের হাতাটা টেনে দিল এক থাপ্পড়। এ কথাপ্পারে মূলত চোখ উল্টে গেল। কিছুক্ষণ চক্কর খেয়ে ছেলেটা বলল, ভাই, আমি তো মজা করছি, বলুন কি দরকারে এসেছেন। এবার যেন তীব্র স্যাটিসফাই হল। তুর কই? তুরকে দিয়ে কি করবেন? ওই মেয়ে যা জিনিস, পুরাই বোম্বাই। তীব্র রাগী চোখে তাকাতেই গলার সুর নরম করে বলে, সে যাই হোক আমার কি। সামনে গিয়ে দিকের কর্নারে যে স্পেশাল রুম আছে সেটা তুরের। আমি যাই ভাই, ভালো থাকবেন, বলেই তীব্রকে সালাম দিয়ে পাশ কেটে গেল। তীব্র নিজের গন্তব্য হেঁটে যাচ্ছে। আশেপাশের মেয়েগুলো ভ্রু কুঁচকে দেখল ওকে। ও সোজা তুরের রুমটায় ঢুকল। আর রুমে গিয়ে যা দেখল তাতে পুরাই থ। তুর সেদিনের মতোই টি শার্ট জিন্স পরে সিগারেট টানছে। মুহূর্তেই তীব্রের দুনিয়া চক্কর দিল। তুর পাশে থাকা ডিংসের গ্লাস হাতে নিতেই দরজার দিকে চোখ গেল। হাতের থেকে গ্লাস আর সিগারেট দুটোই পড়ে গেল। ও দ্রুত বসা থেকে দাঁড়িয়ে শুধু এইটুকু বলতে পারল, তীব্র আপনি। আর কিছু বলার সুযোগ পেল না। তীব্র এসেই শরীরের সর্বশক্তি দিয়ে পরপর দুটো চর বসিয়ে দেয় তুরের গালে। একই গালে পরাপর দুটো চর এতই দ্রুত লাগে যে তুর কিছু বুঝে উঠার আগেই সব নীরব। লাঠি দিয়ে ফাঁকা মেঝেতে বাড়ি দিলে যে শব্দ হয় ঠিক সেরকম প্রতিধ্বনি হতে লাগল চারদিকে। তুর সোফায় মুখ থুবড়ে পড়ে। কয়েক মুহূর্তে ফর্সা গাল লাল হয়ে নীলাভ হতে শুরু করে। তুর সোফা থেকে মুখ তুলে দাঁড়াতে দাঁড়াতে বলে, হাউ ডেয়ার ইউ। আবার সেই শব্দ। উঠার আগেই ঠিক একই গালে আরেকটা চর বসায় তীব্র। এবার তুরের চোখ দিয়ে আপনাতেই পানি পড়তে শুরু করছে। ও আর উঠার সাহস পেল না। যেই অবস্থায় তীব্র ওকে দেখেছে তাতে এই থাপ্পড় যে কিছুই না তুর জানে। তুরকে এখন মেরে ফেললে ওর রাগ কমবে না। মরাটা বড় কথা না, কিন্তু এই থাপ্পড় খাওয়ার সহ্য ক্ষমতা আর নেই। তাই ও সোফায় হাঁটুতে মুখ গুজে 10 স্টাইলে বসে রইল। ওখানের রীতিমতো তীব্রের আর তুরের এই বিহেভে অবাক। তখনই একটা ছেলে এসে বলল, কে রে তুই? এই ক্লাবে এসে এখানের মেয়েকে। তীব্রের আর সহ্য হল না। একে তো তুর চুপচাপ বসে থেকে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চুপচাপ বসে আছে। তুর কিছু বললেও তো ওকে কয়েকটা চর দিত। কিন্তু তুর চুপচাপ থেকে রাগটা আরো বাড়িয়ে দিল। তার উপর এই ছেলের হিরোগিরি। সহ্য হল না। ও ছেলেটার মাথাটা পাশে থাকা কাচের টেবিলের সাথে সজোরে আঘাত করে চেঁচিয়ে বলল, এখানের কারো যদি আমার আর তুরের কথার মাঝে নাক গলানোর ইচ্ছে হয় তবে তার এই হাল হবে। ওর কথায় কেঁপে উঠল তুর সহ সকলে। তখনই শাম এসে, এখানে কি হয়েছেছ? তীব্রের দিকে নজর পড়তেই বলে, ডর আয়হান। তীব্র রাগী চোখে ওর দিকে তাকায়। সরি স্যার, ওনারা আপনাকে চিনতে পারে নাই। ওই জায়গা খালি কর। সবাইকে নিয়ে বেরিয়ে গেল শাম। বাইরে এসে এক প্রকার হাফ ছেড়ে বাঁচল। তখনই একটা ছেলে এসে জিজ্ঞেস করে, কিরে তুরকে রাইখা আমাগো বাইর কইরা দিলি যে? লোকটা যদি তুররে কিছু করে। কথাটা শুনেই শাম ছেলেটাকে থাপ্পড় মারে। আরে নিজে বাঁচলে বাপের নাম। এইটাই হলো ডর আয়হান, তুরের সেই হাজবেন্ড। ভাবছিলাম তো তুররে ছাইরা দিছে, কিন্তু এর দেহি বউয়ের প্রতি দরদ কম না। তুর এখনো গুটিসুটি মেরে বসে আছে। তীব্র ওর চুপ থাকায় কিছু বলতে পারছে না। ও নিজেকে শান্ত করে তুরের সামনে সোফায় বসে পড়ে। তারপর মাটি থেকে জ্বলন্ত সিগারেট উঠায়। সেটা তুরের দিকে এগোতেই তুর অনেকটা ভয় পেয়ে যায়।
কিন্তু ওকে অবাক করে দিয়ে তীব্র সিগারেটটা ওর দিকে এগিয়ে বলে, কি হল তোর নেও? আমাকে দেখে ফেলে দিলে কেন? তুমি তো আমাকে বলেই দিয়েছ তুমি আগের মতো নেই, বদলে গেছ। আমিও মেনে নিছি, তাহলে ভয় কেন পাচ্ছ? তোর চুপ, একেবারেই স্তব্ধ, হাত পা কাঁপছে। আমাকে রাগিও না তোর, যেটা বলছি সেটা করো। ধরো বলছি সিগারেট। তীব্রের ধমকে কেঁপে উঠে ও। তীব্র ইশারা করতেই কাঁপা কাঁপা হাতে তা ধরে, কিন্তু তীব্রের দিকে তাকানোর কারণে ভুলবশত জ্বলন্ত দিকটা ধরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়, আর তীব্রের হাত থেকে সেটা পড়ে যায়। এটা দেখে তীব্র একবার সিগারেট আরেকবার তুরের দিকে তাকায়, এবার বেশ শান্ত গলায় বলে, মাটি থেকে তোলো। তীব্রের কথা মতো ও তোলে ঠিকই, কিন্তু কাঁপছে, কি করতে চাইছে বুঝতে পারছে না। তখনই তীব্র বলে, মুখে দেও, দেও। এতক্ষণ তীব্রের কথা শুনলেও এবার যেন সাহসে কুলাল না। তীব্রের কথা মানতে আরো ভয় লাগছে। কি হল দেও? আয়াপনি। আর কিছু বলতে পারল না, রক্ত জমাট বাঁধা গালে আরেকটা থাপ্পড় দিয়েই তুরের গাল দুটো চেপে ধরল। এখন কেন পারছিস না? একটু আগে যেটা করলি সেটা আমার সামনে করতে বাধছে তোর? এই ঠোঁটে তুই সিগারেট ছুঁয়েছিস যেখানে আমি আমার ভালোবাসার পরশ দিতাম। এত সাহস হয় কি হয় তোর? এবার তুর আর শান্ত থাকতে পারল না। ব্যথায় যন্ত্রণায় হুহু করে কেঁদেই দিল। সেই কান্না যা ও 5 বছর আগে কাঁদত। তীব্রকে ভয় পাবার সেই কান্না। ভেবেছিল তা ভুলে গেছে, কিন্তু আমার লাগছে ছাড়ুন তীব্র, প্লিজ, ব্যথা পাচ্ছি। তাই নাকি? তা কই ব্যথা লাগছে? আমার তো মনে হয়েছিল স্বভাবের সাথে নিজের শরীরের পরিবর্তন করেছিস। আমার ছোঁয়ায় অনুভূতি যেমন ভুলে গেছিস তেমনি আমার দেওয়া ব্যথাও গায়ে লাগে না। তুর কাঁদতে কাঁদতে বলল, আমার সত্যি লাগছে। এইটা শুনে ও তুরকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর ডিংসের বোতলটা হাতে নিয়ে বলে, সেই ব্যান্ড যা আমি কখনো খেতাম। যাই হোক, এখন একটা কথা বল, রিদমকে আর তোর সম্পর্ক কি? আচ্ছা বাদ দে, সম্পর্কের ব্যাপারটা পরে হিসেব করব। ও কি জানে না তোর স্বামী আমি আছি না ছিলাম পরের কথা। তারপরেও ও কিভাবে তোকে বিয়ে করতে চায়। আর তুই আমার? তুরের চুলগুলো ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, তীব্র তার ব্যবহারের টিস্যু পেপার কাউকে টাচ করতে দেয় না। সেখানে তুই আমার ভালোবাসার একমাত্র আলো ছিলি। তোর সাহস কিভাবে হলো আরেকজনের কাছে যাওয়ার? উঠে দাঁড়িয়ে সজোরে টেবিল লাথি মারে। তোর কি করবে বুঝতে পারছে না। তীব্র রিদমকে নিয়ে যা বলছে তাও যেন বোধগম্য হচ্ছে না। নিজের দিশা হারিয়ে ফেলেছে। কিরে, কথা বলছিস না? আশেপাশে কিছু দেখল। একটা হকি স্টিক পেয়ে তুরের দিকে মারতে গেল, কিন্তু না, ও আশেপাশের সবকিছু ভাঙতে লাগল, পুরো তছনছ করে দিয়েছে। রিদমকে? কি সম্পর্ক? ভালোই ভালোই বলছি, বল তোর, নাইলে কিন্তু। আমি কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, শ্বাস নিতে পারছে না। আজকে হয় তোকে মারব, তারপর নিজে মরব। অনেক শখ না মরার, তাই এসব গিলছিস। যা, তোর শখ পূরণ করে দিব। বল রিদমকে। কথায় আসছে না। তীব্র ওর কাছে এসে হকি স্টিকটা তুলতেই তুর ভয়ে তীব্রেরই পেট জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দুনিয়ার সবচেয়ে সেই স্থান, কেউ চাইলেও পারবে না এইখান থেকে ওর কোনো ক্ষতি করতে, তীব্র নিজেও না। সম্ভব না তীব্রের পক্ষে। তীব্র হকি স্টিক হাতে নিয়ে কাঁপছে, ঠায় দাঁড়িয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। একসময় স্টিকটা পড়ে যায় হাত থেকে। ও তুরের মাথাটা কাঁপা কাঁপা হাতে ধরতে যায়, কিন্তু কোথাও একটা আটকে যায়।
এত কিছুর পর তীব্রের একটা কথা মানতে কষ্ট হচ্ছে, ও ছাড়া তুরের মনে অন্য কেউ থাকতে পারে, অন্য কেউ ছুতে পারে ওকে। না, এটা কিছুতেই পসিবল না। সবটা সত্যির মাঝে এটা মিথ্যা। তুর শুধু ওর, অন্য কারো নয়। তুর কিছু বলতে পারছে না, অনবরত কেঁদেই চলেছে। তীব্র নিজেকে ওর থেকে ছাড়িয়ে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ে তুরের হাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে নিজের হাতে আবদ্ধ করে বলে, ভালোবাসার জন্য তোমাকে দেওয়া কথা রাখতে তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম। নিজের দেওয়া কথা বারবার বাধা হয়েছে তোমার কাছে ফিরতে। কিন্তু কথায় আছে না, মন ঠিকই ভালোবাসার রাস্তা খুঁজে নেয়। আমিও তাই করেছি। তোমাকে তোমার কাছ থেকে নেওয়া দামি কিছু ফিরিয়ে দেওয়ার অজুহাতে তোমার কাছে এসেছিলাম। অন্য বাহানা দিয়ে তোমাকে পেতে চেয়েছিলাম, যাতে তোমাকে দেওয়া কথা ক্ষুণ্ণ না হয়। তবুও তোমাকেই চাই তুর। দেখ না, যাকে কাউকে দেখতে দিতে চাইনি, নিজের চোখে আগলে রাখতে চেয়েছি, সে নাকি অন্য কাউকে। কিছুক্ষণ থেমে, আমাকে আঘাত করতে নিজেকে কোথায় নামিয়ে নিয়েছ জানো? আমাকে কষ্ট দিতে নিজের মানুষদেরও কষ্ট দিয়ে ফেলেছ। তীব্রকে জড়িয়ে শুধু কাঁদছে। আর পারছি না আমি। সবটা তোমার থাক। যেটা তোমাকে দিতে এসেছিলাম সেটার অযোগ্য তুমি। তার যোগ্যতা তোমার নেই। আর অপ্রাপ্তিতে দান করব না আমি। তুমি তোমারটা নিয়ে থাক, আমি আমারটা। এরপরে নিজেকে আর নিজের চোখে ছোট করতে পারব না। ভালো থেক। তুর নিজের থেকে ছাড়িয়ে চলে গেল তীব্র। আর তুর সেখানেই বসে কাঁদতে লাগল। তীব্র সোজা তুরের বাড়িতে ওর বাবা মায়ের কাছে। তীব্র দরজা নক করতেই তুরের মা দরজা খোলে। তীব্রকে পুরোপুরি বিধ্বস্ত লাগছে। তুমি? আপনার হাজবেন্ড কোথায়? তীব্রের কথায় অপ্রস্তুত হন উনি। তখনই তুরের বাবা তাহনাফ রহমান আসে। ওনাকে দেখে তীব্র ক্ষেপে যায়। কি বলেছিলেন আপনারা? আমি না থাকলে আপনাদের মেয়ে খুশি থাকবে। আর আপনার বড় ভাই কি বলেছিল? আমার ছেলে আর আমি আপনার মেয়ের জন্য অভিশাপ স্বরূপ। কাল সাপ, যে কিনা আমার সন্তানের মৃত্যু কামনা করেছিল। আমার কথাটা, কোনো কথা শোনার নেই। কম অপমান পাইনি আপনাদের থেকে। নিজের সবকিছু ভুলে আপনাদের জন্য পড়েছিলাম। কিন্তু আপনারা, আপনাদের কথায় বাধ্য হয়ে আমি আমার দুধের শিশুকে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। মা ছাড়া বড় করেছিলাম। এমনকি আপনাদের বলেছিলাম ছেলের কথা তুর্কে জানাতে। কিন্তু আপনারা নিজেদের মেয়ের ভালোর জন্য তা করেনি। চুপ করে আছেন। তিনি তার ভাইয়ের কথাতেই এসব করেছেন। ভালো হয়েছে আপনার মেয়ের। সুস্থ হয়েছে, কিন্তু স্বাভাবিক না। নিজেদের বুঝেছেন, মেয়ে কি চায় জানতে চাননি। সো এখন আমার কিছু করার নেই। আমি নিজেকে অপমান করে বারবার পারব না। ভুল হয়ে গেছে, তার মাসুল দিচ্ছি আমরা। অনেক চেষ্টা করেও তুর্কে ফেরাতে পারিনি। এখন যদি তুমি না, পারব না আমি। বারবার সবকিছুর দায় নিয়ে ক্লান্ত আমি। সেদিন আপনাদের অনুরোধে বাধ্য হয়েছি। আপনাদের কথায় পারিনি ওর সাথে কথা বলতে, আর আজ পারব না। চুপ আছে ওনারা। চলে যাচ্ছি আমি। যেখান থেকে এসেছিলাম সেখানে। তুর্কে শুধু ভালোবাসা খাতিরে মেনে নিতাম যদি না তাইয়ান থাকত। তাইয়ানকে তুরের মতো মা দিতে চাই না। ভালো থাকবেন। চলে যাচ্ছি। শোন, আরেকটা কথা, তুর যেন কোনোদিন ছেলের ব্যাপারে জানতে না পারে। মেয়ের ভালোর জন্য যখন ওকে বলেনি, তখন দয়া করে স্বার্থপর হয়ে এবার বলতে যাবেন না। কারণ আমি আর ফিরব না। জানলে আপনার মেয়ে খারাপ বই ভালো হবে না। আসি। আর কথা না বলে বেরিয়ে যায়। ও সত্যি চলে যাওয়ার জন্য মনস্থির করেছে। থাকবে না ও আর এইখানে চলে যাবে। চলবে।